চোখটা ঘুরিয়ে ডান সাইডে দেখুন, মহামান্য মেহমান, বাড়ির অর্ধেক মানুষ এখানে। মৌমির গলা আসলো কিচেন থেকে। সবাই ঘাড় ঘুরিয়ে সেদিকেই তাকালো। তারা তখনও কিচেনে কিছু না কিছু করছে। তা দেখে নাবিল বলল, এ কি, মেহমানদের বসিয়ে রেখে তারপর বেলা গড়ালে খাবার দিবে নাকি? মৌমিও সেভাবেই উত্তর দিল। দরকার পড়লে একেবারে রাতেই দিব। তাদের কথায় আবৃত এসে বলল, না খাইয়েও পাঠিয়ে দিতে পারে। ব্যাস, শুরু হলো নানান কথোপকথন। ভাই বোনেদের খুনসুটিতেই পরিপূর্ণ হলো পুরো ড্রয়িং রুম। কথায় গল্পে খাওয়া দাওয়া হলো বেশ, হাসি ঠাট্টা হলো পুরো দিন জুড়ে। আয়রা আবৃত চাঁদ রাতে মার্কেট করেছিল সবার জন্য। বাবা মা থেকে শুরু করে ভাই বোন সবার জন্যই কেনাকাটা করেছিল দুজনে। ঈদ দিন আসেনি, পরের দিন থেকে বিয়ের ব্যস্ততা। এই সুযোগে সবার জন্য আনা জিনিসপত্রগুলো দিয়ে দিল হাতে হাতে। সব শিশি যা কথা উঠল তা হলো, ঈদ বিয়ে শেষে সবাই যার যার মতো চলে যাবে, কেউ কর্মসূত্রে, কেউ বা পড়ালেখার সূত্রে। ঈদ বিয়ে শেষ, আপাতত তার গানও শেষ। নিকষ কালো রাত্রি, চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান। আকাশটাও ঘোলাটে। গলাকার বড়সড় চাঁদটি লুকিয়ে গেছে মেঘের আড়ালে। ধরণীকে করেছে একেবারে অন্ধকারে আচ্ছাদিত। তবে কৃত্রিম আলোয় অন্ধকার মুছে ফেলতে চাইছে ফিরোজ। ফোনের কৃত্রিম লাইটে চলছে পথ। সঙ্গের সাথী হয়ে তার পাশাপাশি অবিচল হাঁটছে আবৃত। সন্ধ্যের দিকে বেরিয়েছিল দুজন, এখন রাতের সময় ৮টা। চারদিক ঘুরে ফিরে আপাতত বাড়ির পথে রাস্তা ধরেছে তারা। দুজনে ভাই কম, বন্ধু বেশি। গলায় গলায় চলতে ফিরতে অসুবিধা হয় না কোনো। যখন যখন যতটুকু সময় পেয়েছে দুজনে বের হয়েছে নিজেদের মতো। এখনও তার রেশ ধরা আছে বলা যায়। আবৃত স্বল্পভাষী হলেও ফিরোজের সঙ্গে স্বল্পতা চলে না তার। এমনি সম্পর্ক দুজনের। ফাঁকা নির্জন রাস্তায় দুজনেই নিশ্চুপে হেঁটে চলেছে আপাতত। এতক্ষণ দিন দুনিয়ার নানান কথা বললেও এখন নিজ নিজ কথা আসতেই যেন নীরবতা নেমে এসেছে আমাবর্ষার চাঁদের মতো। শেষে আবৃত আবারও সরিয়ে ফেলল নিজেদের মাঝে নীরবতাকে। অকপটে জিজ্ঞেস করল, কি ডিসিশন? ফিরোজ যেন হতাশার শ্বাস ফেলল আজ। কিছুক্ষণ নির্লিপ্ত ভাব বজায় রাখল। সময় নিয়ে অবিচল ভঙ্গিতে চলতে চলতেই সূক্ষ্মভাবে উত্তর দিল, কি আর, আমাকেও তো ঢাকা ফিরতে হবে নিজ কর্মসূত্রে। আবৃত লম্বা দম নিল। তপ্ত শ্বাস ছেলে একইভাবে জিজ্ঞেস করল। সারা? ফিরোজের জবাব আসলো তৎক্ষণাৎ, ওর তো পড়া আছে। হ্যাঁ, সে তো আমিও জানি। হোস্টেল থেকে পড়েছে, সেটাও জানি। তাহলে আর কি? আবৃত লম্বা শ্বাস টেনে অভিজ্ঞের ন্যায় বলতে লাগল, সম্পর্ক গুছিয়ে নিতে হবে না? থাকছিস তো নিজ ফ্ল্যাটে। এলোমেলো সম্পর্কে আলাদা আলাদা ছাদে নিচে থাকলে কখনোই গুছিয়ে আসবে না সে সম্পর্ক, বরং দূরত্ব বাড়বে আরও। ভবিষ্যৎ দেখা যাবে না। ফিরোজের যেন কিছু এলো গেল না। তবু সময় নিল আবৃতের বলা কথাগুলো ভাবল। এরপর হঠাৎই বলে উঠল, তুইও তো আলাদা ছাদের নিচে থাকছিস 1 বছর। আবৃত সহসাই উত্তর করল, আমার বিয়ে তো নর্মাল ছিল, স্বাভাবিক। তোটা তো অস্বাভাবিক। কোথায়? আমার কাছে তো নর্মালই লাগে। 2 দিন আগে পিছে কেউ না কেউ তো বউ হয়ে যেত। সারাও কারো না কারোর বউ হতো, সম্পূর্ণ অপরিচিত কারোর। সেখানে পরিচিত আমার বউ হয়েছে। ফিরোজের দায় ছাড়া ভাব, যেন সবটাই তার নিজ ভাবনা মতো, সবটাই স্বাভাবিক। আবৃত হতাশ হল, বুঝানোর ভঙ্গিতে বলল, তোর কাছে নর্মাল লাগলেও স্যারের কাছে অ্যাবনর্মাল, পাগল। ফিরোজ বাচ্চাদের মতো ঠোঁট উল্টালো শুধু। দুজনে নিজেদের মতো করে কথা বলায় ব্যস্ত থেকেই হাঁটতে হাঁটতে প্রায় বড় বাড়ির কাছাকাছি। এর মধ্যেই আবৃতের ফোন বেজে ওঠে নিজস্ব আওয়াজ তুলে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখল আয়রা ফোন করেছে। রিসিভ করল আবৃত, তবে পথ চলা থামল না তাদের। ফিরোজ মৌন থাকল। চলতি পথেই আবৃত ধীরে সুস্থে বলল, হ্যাঁ বলো। ওপাশ থেকে আয়রা তৎক্ষণাৎ জানতে চাইল, কোথায় আছেন আপনি? এই তো বাসায় আসছে। আসছে শুনে আয়রা যেন দমে গেল। ছোট করে শুধু বলল, ও, আবৃত জানতে চেয়ে প্রশ্ন ছুড়ল। কিছু দরকার ছিল? আয়রা ইতস্তত করে বলল, হ্যাঁ, আসার সময় নাপা নিয়ে আসছেন, যদি বাসায় নাপা নেই। আবৃত ভ্রু কুঁচকে নিল। এরপর কিঞ্চিত উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল, নাপা কেন? জ্বর আসছে তোমার? না, আমার না, আপুর জ্বর এসেছে। সবাই তো বাসায়, এখন আপনিই বাইরে, তাই বলছিলাম আসার সময় নিয়ে আসতেন যদি, কিন্তু আপনি তো আসতেছেন অলরেডি।
সমস্যা নেই, নিয়ে আসছি তাহলে। আচ্ছা, বেশি রাত পড়বে না, দেখে শুনে আসবেন। হুম। ফোন কাটতেই ফিরোজ জিজ্ঞেস করল, এখন আবার বাজারের দিকে যাবি? হ্যাঁ যাই। আপনাকে জ্বর আসছে, তুই বাড়ি যা। ফিরোজ বিরক্ত হলো তাকে বাড়ি যেতে বলায়। কণ্ঠে বিরক্তি ভাব বজায় রেখেই বাজখাই কণ্ঠে বলল, বাড়ি যেয়ে ঘোড়ার ঘাস কাটবো না আমি? চল যাই। ব্যাস, দুজনে মিলে আবারও চলল বাজারের দিকে। নির্জনেই নির্ভীতে কথা বলল অনেক কথাই। ঘড়ির সময় কাটায় কাটায় 10টার ঘরে। বড় বাড়ি জুড়ে শুনশান নিস্তব্ধতা। শোয়া শত সব লোকজন। ইতিমধ্যেই হয়তো ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে সবাই। তবে চাতক পাখির মতো এখনও জাগ্রত একজন। বিরক্তিতে ঘরের এদিক থেকে ওদিক পায়চারি করছে সারা। ফিরোজ এখনও আসেনি, তার জন্যই অপেক্ষারত সে। রাতের খাবার বেড়ে এনে রেখেছে ঘরে। আপাতত ভীষণ বিরক্ত সে। সবার নিষেধাজ্ঞায় তার নিজ ঘরে যাওয়া থাকা বারণ। থাকতে হচ্ছে ফিরোজের ঘরে, তার সঙ্গে। আবার এখন তার জন্য অপেক্ষাও করতে হচ্ছে। হুট করে হয়ে যাওয়া বিয়েটা না অস্বীকার করা যাচ্ছে, আর না না স্বীকার। অল্প সময় মানতেও পারছে না, আবার ছাড়তেও পারছে না। বিয়ে তো ছেলে খেলা নয়, বুঝতে পারে সবই সারা। এসব বুঝার জ্ঞান আছে তার, তবু দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। তার উপর ফিরোজকে ঠিক বুঝে উঠতে পারছে না সে বিয়েটা আদেও কিভাবে দেখছে বা মেনেছে কিনা। সবসময় কেমন দায় ছাড়া ভাব। সারা অপেক্ষা করতে করতে একটা সময় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শরীর তার এমনিতেও ঠিক যাচ্ছে না এত কিছুতে। আপাতত ভাবনা চিন্তা এমন যে বোমা মারলেও আর উঠবে না। সে যখন নানান ভাবনায় নিশ্চিন্তে শুয়ে পড়ল, প্রস্তুতি নিল ঘুমানোর, ঠিক সে সময় আসলো ফিরোজ। দরজা শুধু চাপানো থাকায় সরাসরি সে ঘরে এলো। দরজা আটকে দিতেই অনুভব করল অত্যাধিক নিস্তব্ধতা বিরাজ করছে। বিছানার দিকে তাকিয়ে দেখল সারা ওপাশ ফিরে শুয়ে রয়েছে। তৎক্ষণাৎ ফোনে সময় দেখে নিল ফিরোজ। কপাল কুঁচকে আসলো তার। একটু আওয়াজ করে বলল, কিরে, ঘুম? সারা এতক্ষণ ফিরোজের কর্মকাণ্ড অনুভব করতে ব্যস্ত ছিল যেন। তার মধ্যেই তাকে উদ্দেশ্য করে প্রশ্ন শুনেই তৎক্ষণাৎ মাথা তুলে চিবিয়ে চিবিয়ে বলল, ঘুমের মানুষকে ডেকে জিজ্ঞেস করছো ঘুমাচ্ছ কি না? হাসল ফিরোজ, কাজ ঝাঁকিয়ে বলল, ঘুমে যদি আসতি তাহলে তো আর উত্তর আসতো না। সারা আবারও আগের মতো শুয়ে বিড়বিড় করল কিছু একটা। ফিরোজ বুঝল না কিছু, শুধু ভ্রু কুঁচকে চেয়ে রইল কিছুক্ষণ। তুই এত তাড়াতাড়ি ঘুম আসিস না, ভালো করেই জানি আমি। এখন ওঠ। সঙ্গে সঙ্গে মুখ বাঁকিয়ে নাকচ উত্তর দিল সারা। পারবো না আর উঠতে, ভাত তরকারি এনে রাখা আছে, খেয়ে নাও। ফিরোজ দেখল টি টেবিলের ওপর ঢেকে রাখা প্লেট বাটিগুলো। ফোঁস করে শ্বাস ছাড়ল সে। এগিয়ে গিয়ে ফোন ওয়ালেট বের করে রেখে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। সময় নিয়ে বের হয়ে এসে হাত মুখ মুছতে মুছতে অতি সূক্ষ্ম প্রশ্ন ছুড়ল সারার দিকে। ঢাকায় যাবি কবে? অকপটে উত্তর আসলো তেরা। যখন সময় হবে। ফিরোজ এমন কথা শুনে শুধু নিজের কথা জানালো এবার। আমি কালই যাব, ভাই ভাবির সঙ্গে। যাও। আবৃত প্লেট নিয়ে বসে পড়ল বিছানার এক কোণেই। খেতে খেতে জিজ্ঞেস করল, তুই পরে কার সঙ্গে যাবি? সারা সেভাবেই উত্তর দিল, একা যাব? কোনোদিন গেছিস একা? প্রতিবার না আমার ঘাড় চেপে ধরে যেতি। ভুল, তুমি আমার কাছাকাছি থাকো দেখে নিজের তাগিদে নিয়ে যেতে। আমি যেতে চাইতাম। চাইতি না? আসতেও চাইতি না? আমি বাড়ি আসতে ধরলে তো ঠিকই ফোন দিয়ে কান্নাকাটি করতি, আমাকে নিয়ে যাও বলে বলে। সারা বিরক্ত হল, তবুও পাশ ফিরল না, বরং কানে হাত চেপে দাঁতে দাঁত চেপে বলল, খেতে বসছো, খাও না, এত কথা বলছো কেন? আমারও সেই একই কথা, এত কথার দরকার নাই। সোজা সাপটা বলি, আমি আমার বউ নিয়ে যাব। বিয়ে করেছি একা থাকার জন্য নয় অবশ্যই। নির্লিপ্ত কণ্ঠে সব কথার এক কথা বলল যেন ফিরোজ। সারা সঙ্গে সঙ্গে উঠে বসেছে, তবদা খেয়ে তাকিয়ে ফিরোজের দিকে। তবে তা স্থায়ী করল না বেশিক্ষণ। ফিরোজের মুখাবয়ব খুবই সিরিয়াস মনে হল। সারাও সিরিয়াস হল। ফিরোজের সামনাসামনি বসে বলল, চলো সিরিয়াস কথায় আসি। ফিরোজ এক পলক ওর দিকে তাকিয়ে আবারও নিজ খাওয়াতে মন দিল। ছোট্ট করে বলল, আয়। সারা সুযোগ পেল যেন। নড়ে চড়ে বসে তীক্ষ্ণ চোখে প্রশ্ন ছুড়ে দিল, তুমি এই বিয়েটা মানো? মানে? আমাকে মানতে পারছো? পেরেছি। মুখে মুখে জবাব ফিরোজের। সারা অবাক না হয়ে পারল না। সিরিয়াসলি? এত দ্রুত সবকিছু স্বাভাবিক করে নেওয়া যায়? মানা যায় স্বাভাবিক? অথচ ফিরোজের কথায় এসব যেন স্বাভাবিক। বিয়েটা যেন তার সঙ্গেই ঠিক করা ছিল।
কি সুন্দর সব জবাব। তার মুখ বন্ধ হয়ে গেছে। ফিরোজের খাওয়া শেষ। পানি ছিল 1 গ্লাস, তাও শেষ অনেক আগেই। ফিরোজ গ্লাস এগিয়ে দিল সারার দিকে। অর্ডার দেওয়ার ভঙ্গিমায় বলল, ধর পানি এনে নে। সব কিছু এনে রেখেছি, এখন আবারও পানি এনে দিতে হবে? অবশ্যই, বউ না থাকলে আম্মু মোকাত থেকে খাওয়াতো। এখন বউ হয়ে তুই আসিস, তোর জন্য আম্মু নাই, এর দায় নেওয়া লাগবে না? সারা ভ্যাবাচাকা খেয়ে বলল, আর তুমি যে সারা বছর ফ্ল্যাটে থাকো, তখন এসব কে? তখনের ব্যাপার আলাদা। নতুন একদিনের সূচনায় শুরু হয়েছে ভারী বর্ষণ। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত স্নিগ্ধ ভোরের এ বর্ষণ। ফজরের আজান পড়েছে তখন সবে। ঠিক তার পরপরই ঝরঝরে আওয়াজ তুলে বৃষ্টির আগমন। আজানের শ্রুতিমধুর ধ্বনিতে অভ্যাসমতো আগেই ঘুম হালকা হয়েছে আয়রার। তবুও অলসতায় যেটুকু ঘুম জমেছিল চোখের পাতায়, তা দূর হয় ভারী বৃষ্টিপাতের শব্দে। বারান্দার গ্লাসটা বোধহয় লাগানো হয়নি। ঠান্ডা বাতাস ঘরের ভেতর প্রবেশ করছে হু হু করে। বৃষ্টির যেই তীব্রতা, মনে হচ্ছে তাতে ছিটে ফোটা পানিও আসতে পারে। যদিও আরেকটু সময় নিয়ে উঠত আয়রা, কিন্তু এসব ভাবনা এসে চিন্তা পাল্টে তড়িঘড়ি করে উঠার চেষ্টা করল। তবে বাঁধ সাধল পুরুষালী একখান হাত। আবৃত হাতের দৃঢ় বন্ধন দ্বারা নিজের সঙ্গে আগলে রেখেছে আয়রাকে। ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে এমনই বাঁধন। আয়রা মাথা তুলে দেখল সে শক্তপোক্ত হাতের বাঁধন। হাত না সরিয়ে বরং ডাকল আবৃতকে। আজান পড়েছে, উঠতে হবে এখন। খুবই নিম্ন আওয়াজ তুলে ডাকল সে। শুনছেন? উঠুন, আজান দিয়েছে। হুম। কোনো নড়চড় না করে ঘুমে জড়িয়ে আসা কণ্ঠে ছোট্ট উত্তর আবৃতের। আয়রা ফোঁস করে শ্বাস ছাড়ল। সময় নিয়ে আবার ডাকল, উঠবেন না? উঠুন। আবৃত আয়রাকে ছেড়ে উল্টো ঘুরে বলল, উঠছে। তুমি এক গোজো করে এসো, যাও। ছাড়া পেয়ে উঠে গেল আয়রা। বৃষ্টির জোর তখন আরও বেড়েছে। সে দ্রুত এগিয়ে বারান্দার থাই গ্লাসটা টেনে দিল। বৃষ্টি ভালোই ঝরছে, সঙ্গে বাতাসের অশান্ত গতি। গাছে গাছে ছোট ছোট আম কিনা, হয়তো তাই ফেলাবার পায়তারা। আয়রা কিছু সময় সেখানে দাঁড়িয়ে বৃষ্টির গতি পরখ করে ধীরে সুস্থে চলে গেল ওয়াশরুমে। সে যখন বের হলো ওয়াশরুম থেকে, তখন আবৃত উঠে বসেছে। আয়রা বের হতেই সেদিকে তাকিয়ে স্বভাবসুলভ স্নিগ্ধ হাসল। জিজ্ঞেস করল, সে বৃষ্টি হচ্ছে তো? কখন থেকে পড়ছে? আজানের পর থেকেই। যান, ফ্রেশ হয়ে আসুন। আজকে তো আর মসজিদে যেতে পারবেন না, বৃষ্টির তীব্রতা অনেক। তাই তো দেখছি। আবৃত উঠে দাঁড়াল। আয়রা সময় নষ্ট না করে দুজনের জায়নামাজ বিছিয়ে নিল নির্দিষ্ট জায়গায়। আবৃত এলে দুজনে একসঙ্গেই নামাজ পড়ে তারপর উঠল। আয়রা জায়নামাজ দুটো গুছিয়ে নিতে লাগলে আবৃত গিয়ে বিছানায় শোয়ার প্রস্তুতি নিতে লাগল আবারও। ফজরের পর যদিও ঘুমানোর অভ্যেস নেই, তবু এখন বিছানা ছাড়া আর কিছু করার নেই। বৃষ্টি না থাকলে হাঁটতে বেরোতো অবশ্যই। সে বিছানায় গায়ে এলিয়ে দিতেই আয়রার থেকে প্রশ্ন আসলো। আমরা কি আজকেই যাব? আবৃত তাকালো আয়রার দিকে, প্রশ্নের উত্তর দিল না, উল্টো নিজে প্রশ্ন ছুড়ল। তোমার কি যেতে ইচ্ছে করছে না? আয়রা থমথম খেল যেন। বাসায় তো একা, এখানেই সবাই রয়েছে। সবার সঙ্গে থাকতে খারাপ লাগে না, বিশেষ করে মুত্তাকি। একটা টান এসে গেছে। আরও কিছুদিন থাকলেও মন্দ হবে না, কিন্তু ফিরতে তো হবেই। আবৃতের জব, তার পড়াশোনা, সব তো সেখানেই। আয়রা ইতস্তত করল। জায়নামাজগুলো রেখে আবৃতের দিকে ঘুরে ছোট্ট করে উত্তর দিল। সেরকম নয়। শুনে আবারও পাল্টা প্রশ্ন ছুড়ল আবৃত। তাহলে কিরকম? আয়রার মনে হলো লোকটা পেঁচাচ্ছে তার কথা, তাকেই পেঁচিয়ে নিচ্ছে। সে নিজেদের কদিনে ছড়িয়ে ছিটিয়ে রাখা জামাকাপড়গুলো নড়ে চড়ে এক জায়গায় করতে করতে দৃঢ়তার সঙ্গে উত্তর দিল। কোনো রকমই নয়। আবৃতের হাসি খেলে গেল ঠোঁটের কোণ ঘেঁষে। খুবই সূক্ষ্ম, সামান্য সে হাসি। রয়েসের বলল, একরকম তো একটা, বলছি তো। আয়রা জামাকাপড়গুলো গুছিয়ে নিতে লাগছিল। আবৃতের কথায় হাত থামিয়ে পিছন ঘুরল সে। ভ্রুজোড়া কুচকে জানতে চাইল, কি বলছেন? আবৃত আয়রার মুখভঙ্গিমা দেখে প্রকাশ্যে না হেসে পারল না। আয়রার মনে হলো লোকটা মজা নিচ্ছে তার সঙ্গে। সে একইভাবে থাকলে আবৃত ভীষণ নরম আদুরে গলায় বলল, যা বলছি তা তো এখন বাস্তবায়িত করা সম্ভব নয় বেগম জান। 4 থেকে 5 বছর অপেক্ষা করুন, মেডিকেলটা শেষ করুন, তারপর দেখছি আপনার একাকিত্ব কিভাবে কাটানো যায়। আয়রা হতভম্ব। এখন তো এমন কিছুই বলেনি সে, অথচ কত দূর ভেবে ফেলেছে লোকটা। আশ্চর্য না হয়ে পারল না সে। বাক রুদ্ধ হয়ে অস্পষ্ট স্বরে বলল, জি হ্যাঁ, পড়াশোনাটা করো আগে ঠিকঠাক, নাহলে দেখা গেল একসময় আফসোস হলো। আয়রা নিজেকে সামলে বলল,
আপনি এত বোঝেন কেন বলুন তো? আমি একবারও কিছু বলেছি? বেবি বিষয়ও বলিনি আমি। আমি তো পড়াশোনাই করছি। গুড। তবে সব কথা বলতে হয় না নিজের মানুষকে। তুমি একা থাকো, একটা বেবি হলে সে একাকিত্ব ঘুচবে, এটাই বুঝে নিলাম। তবে পড়াশোনাকে বেবির মতো দেখো এখন, আর ফ্রি সময় পাবে না। আয়রা কিছুক্ষণ নিশ্চুপ থেকে মুচকি হাসল। এরপর আবারও জামা কাপড়গুলো হাতে হাতে ভাঁজ করতে লাগলো। সঙ্গে বলল, মনে হচ্ছে আমার স্বপ্ন আমার থেকে বেশি দেখেন আপনি। আবৃত অতি অনায়াসে উত্তর দিল, যা তোমার তাই আমার, যা আমার তাই তোমার। আপনি আমার। আমি আমার অর্ধাঙ্গিনী তারিনের। মুত্তাকির গলার সাউন্ড শোনা যাচ্ছে। গলা ফাটিয়ে কান্না করছে সে। আয়রা বেরিয়ে গেল দ্রুত। মুত্তাকি কখনো এভাবে কাঁদে না। গলার এত আওয়াজ শোনা যায় না তার সচরাচর। সকাল সকাল কি হলো কে জানে। আয়রা বেরিয়েই দেখল মৌমি মুত্তাকিকে কোলে নিয়ে বের হয়েছে। তাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাঁটছে এদিক ওদিক। থামাবার চেষ্টা করেছে কিন্তু সে থামছে না। আয়রা এগিয়ে গিয়ে ব্যস্ত গলায় জিজ্ঞেস করল, এ কি? এবার সকাল সকাল কাঁদছে কেন ও? মৌমি রাগে রাগে বলতে লাগল, খুব জেদ হয়েছে মহাশয়ের, আজানের আগে উঠছে। তুলিনি বিছানা থেকে, এখন আর থাকবে না বিছানায়, খাবেও না, বাহিরে হাঁটবে সে। বড় হচ্ছে আর জেদ বাড়ছে। ওলে বাবা লে, আমাকে দিন দেখি। বলেই হাত বাড়িয়ে দিল আয়রা। মুত্তাকি তৎক্ষণাৎ মামির কাছে আসার জন্য রাজি। হাত দুটো মেলে দিয়েছে নিজেরই, তবুও কান্না থামাচ্ছে না। মাও ইতিমধ্যেই অনেক ধমকাধমকি করেছে, তার কাছে না থাকাই ভালো। আয়রা নিল ওকে কোলে। মমি বলল, হ্যাঁ যাও মামির কাছে, মামির দুধ ভাতে যদি জেদ কমে। আয়রা হেসে দিল। মনে পড়ল ছোটবেলার কথা। তাই তাই মামা বাড়ি যাই, মামি দিল দুধ ভাত। কত শুনেছে এসব। সে মুত্তাকির কান্নারত লাল ভরসা মুখের দিকে তাকিয়ে আদুরে ভঙ্গিতে টেনে টেনে বলতে লাগল, ওলে, কি হয়েছে তোমার? শত শত দুধ দিব, দুধ ভাত দিব তোমায়, খাবে তুমি? মুত্তাকি জেদের বসে তবুও কান্না থামাল না, বরং আরও মামির গলা ধরে ঘাড়ে মুখ গুজে কাঁদতে লাগল। আয়রা ওকে নিজ ভঙ্গিতে নানান কথা শোনাতে লাগল। আয়রা আবৃত আজ গেলে মৌমি আরও 2-3 দিন থেকে যাবে। আশা হয় না সহজে, একটু বেশি করে না থেকে গেলে মন ভরে না ঠিক। তার মধ্যে একসঙ্গে বাড়ি ফাঁকা করাটা কেমন লাগে। মা বাবা ফাঁপড়ে পড়ে যাবে তার। ভোরের বৃষ্টি শেষে শান্ত স্নিগ্ধ হয়ে থাকা প্রকৃতিতে দুপুর হতেই কড়কড়ে রোদের দেখা মিলেছে। রোদের সঙ্গে মিলিয়ে খড়খড়ে হয়ে রয়েছে সারার মেজাজ। অত্যন্ত মেজাজ নিয়ে ঘরে ঢুকল সে। ফিরোজ তখন বিছানায় শুয়ে শুয়ে ফোন চাপছিল। তবে সারা আসতেই ফোন থেকে দৃষ্টি পড়ে গেছে তার। সারাকে দেখে বেশ ভালোই আজ করতে পারল তার মেজাজ এবং তার কারণ। ভর দুপুরে কড়া মেজাজের বিপরীতে আগুনে ঘি ঢালারা মতো হাসতে লাগল ফিরোজ। সারার সে হাসি দেখে গা জ্বলে গেল যেন। সে ভেবেছিল ফিরোজ এত তাড়াতাড়ি তাকে নিজের সঙ্গে ঢাকা নেওয়ার কথা বললে রাজি হবে না কেউ, অথচ সবাই আগাম রাজি হয়ে বসে রয়েছে। রাগে ফুঁসছে সে। ফিরোজ তার মধ্যে আরেকটু ঘি ঢেলে বলল, এত রাগ করিস না বউ আমার। আজ না কাল কারো না কারোর ঠিকই তো বউ হইতি, সেটা একটু আগে, একটু চেনা মানুষ, অর্থাৎ আমার বউ হয়েছিস। এরপর ঢাকা তোকে আগে পিছে যেতেই হতো, সেটা আজকে যাবি। সবাই তো ঠিক আছে, নর্মাল। এত রাগ করার কি আছে? সারা চটে গেল আরও। সত্যি করে বলো তো, তুমি আগাম ভুলভাল বুঝিয়ে রেখেছ সবাইকে, তাই না? ফিরোজ নাক মুখ কুচকে নিল একদম। বলতে লাগল, সত্যি উল্লেখ করলি, তাই সত্যি বলছি। আমি কিছুই বোঝাইনি। আমিও অবাক হয়েছি। এক কথায় সবাই আমার কথা মেনে নিয়েছে। অবশ্য সুবিধা হয়েছে আমার, না হলে অবাক আমি নিজেও হয়েছি। কেউ তোর প্রতি সিম্পেথি দেখালো না। আশ্চর্য। সারা কটমটিয়ে টাকালো ফিরোজের দিকে। একে বিশ্বাস নেই। অকটপটে ফিরোজের কথা তার বিশ্বাস হলো না। অথচ ফিরোজ মিথ্যে বলেনি। এরই মধ্যে মেসেজ টোনে ফিরোজ টাকালো নিজের ফোনের দিকে। হোয়াটসঅ্যাপে আবৃতের থেকে ছোট্ট একটি বার্তা এসেছে। নিচে নামো, নানুর ঘরে। ফিরোজ ভাবল না কিছু। বিছানা থেকে নামতে উদ্যত হল সঙ্গে সঙ্গেই। ঠিক তখনই হুট করেই তার মাথায় আসলো আবৃতের কাজ এগুলো। হ্যাঁ, তারই কাজ। সে একমাত্র পারে আগাম ভাবনা চিন্তা রাখতে। পরে কি হবে তা ভেবে আগাম কাজ সেরে রাখে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তার। পরিকল্পিত কাজবাজ তার দ্বারাই সম্ভব। সে নিশ্চয়ই আগেই বাড়ির সবার সঙ্গে বসে কথা বলেছে। একদম নিশ্চিত ফিরোজ। এমনকি বিয়ের পাত্রী পালাবে তা জেনে সম্মান রক্ষার্থে বাড়ির কর্তার দৃষ্টিতে যে সারা পড়বে তাও ফিরোজকে বলেছিল আবৃত। ফিরোজ তবুও নির্লিপ্ত ছিল অবশ্য। বাড়ির মান সম্মানের ব্যাপারে ফিরোজ নির্লিপ্ত থাকলেও আবৃত ছিল সচেতন।
ফিরোজ এমন মানুষ যে তোয়াক্কা করতে চায় না কিছুর। বিয়ে হলেও আচ্ছা ছিল সেদিন, না হলেও আচ্ছা ছিল তার কাছে। উল্টোদিকে আবৃত বরং তার আগাম চিন্তাকে বাধা না দিয়ে বেশ মজবুত করে কথাখানা একান্তে পেরেছিল হাশেম রহমানের কাছে। সেদিন বিয়ে না হওয়া কিংবা বিয়ে না করিয়ে আনা সম্মানের ব্যাপার ছিল আবৃতের কাছে। অযথাই বড় বাড়ি নিয়ে সেবারের ছেলেকে নিয়ে কানাঘুষা হতো, আবার এক রাতে পাত্রী খোঁজাও ছিল অসম্ভব। তাই ফিরোজকে না জানিয়েই সারার ব্যাপারটাই কথা পেরেছিল সে। ফিরোজ নিচে নেমে সোজা গেল দাদা দাদির ঘরের দিকে। হাশেম রহমান ও আবৃত তখন বসে। হাশেম রহমান বিছানার কিনারায় পা ঝুলিয়ে বসে, আর আবৃত চেয়ার টেনে। নানান কথায় মেতে উঠেছে দুজনে। ঘরে প্রবেশ করেই বলতে লাগলো, বাহ, আমাকে রেখেই গল্পে গল্পে বেশ মেতে উঠেছে দুজন। হাশেম রহমান ওর দিকে চেয়ে হাসলেন, উৎসাহে বললেন, রেগে কোথায়? তোমাকে নিয়েই মাতব বলে তো ডাকা তোমাকে। তাই নাকি? আবৃত বলল। জি জি, আসেন। ফিরোজ গিয়ে সোজা বসল হাশেম রহমানের মুখোমুখি। দুজনের কারোর দাদা তো কারোর নানা। হাশেম রহমানের সঙ্গে বেশ বনে তাদের দুজনের। এমনি আজকে যাওয়া নিয়ে এটা ওটা বলতে বলতে শেষে কথার কেন্দ্রবিন্দু হলো সারা ফিরোজের বিয়ে। হাশেম রহমান এক পর্যায়ে বললেন, আজ তাহলে তোমরা দুজনেই যাচ্ছ? আবৃত বেশ সাবলীলভাবে উত্তর করল, হ্যাঁ, যেতে তো হবে, সামনে তো কোরবানি ঈদ, আসা তো লাগবে আবার। ফিরোজ সশব্দে বলল, আজ হলেও যাওয়া লাগবে, কাল হলেও যাওয়া লাগবে, তাই আজই যাচ্ছি। হাশেম রহমান ফিরোজের কথা শেষ হতেই বললেন, হ্যাঁ, তুমি তো তুমি আর কি বুঝবে? বোঝার দরকার আছে? আলবাত আছে। এই যে বিয়েটা হয়েছে তোমার, এই বিয়েটা বোঝার দরকার আছে। বিয়ে কিন্তু বিয়েই, ফিরোজ এর মান দিবে আশা করি। আমাকে বলছো কেন? তোমার পেয়ারের নাতিকে বলো এসব। আমার নাতনি বেপরোয়া নয়, কিন্তু তুমি বেপরোয়া। আমি বেপরোয়া দেখেই বিয়েটা দিতে সুবিধা হয়েছে তোমাদের। তাদের দুজনের কথা নীরব দর্শকের মতো শুনে নিয়ে আবৃত বলল, আচ্ছা আচ্ছা, বিয়ে তো হয়ে গেছে, দুজনেই জানে বিয়ের মানে। ইম্যাচিওর নয় কেউ, মান অবশ্যই দিবে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। মাথার উপর সূর্যখানা ধীরে ধীরে টলছে পশ্চিম দিকের আকাশে। তবে রোদ ঢেকে যায়নি, বরং কড়া রোদ্দুরে এসেছে মিষ্টতা। সে মিষ্টি রোদের হাতছানিতে নিজ বাড়ির ভেতর প্রবেশ করে আবৃত। বড় বাড়ি থেকে ফিরোজ নানুর সঙ্গে নানান আলাপ আলোচনা শেষে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে ফিরছে সে। ঢাকার পথে রওনা হবে সন্ধ্যার পর। এর মধ্যে আর ও বাড়ি যাওয়া সম্ভব নয়, উল্টো পথ হয়। বরং ফিরোজ ও সারাকে এগিয়ে আসতে হবে এদিকটায় আরও। সেই ভেবে দেখা সাক্ষাতের পাল্লাটুকু মিটিয়ে আসলো সে একেবারে। তারিনকে বলে গিয়েছে গোছগাছ করে নিতে। কে জানে মেয়েটা কি করল। নিজ ভাবনায় যখন বাড়ির ভেতর প্রবেশ করল আবৃত, আয়রা তখন ব্যাগপত্র গুছিয়ে নিতে ব্যস্ত। তাকে গোছগাছে সাহায্য করে দিচ্ছেন হাফসা। গ্রাম থেকে টুকিটাকি যা পাচ্ছেন তাই ব্যাগে তুলে দিচ্ছেন। সেই সঙ্গে পুত্রবধূকে নানান পরামর্শ, অভিজ্ঞের ন্যায় সাবধান বাণী দিচ্ছেন অনেক কিছু থেকে। আয়রা মনোযোগ দিয়ে শুনছে সব, হুঁহা করছে একটা একটা করে কথা শুনে শুনে। আবৃত নিজ রুমের প্রবেশদ্বারে আসতেই শেষে মায়ের একটি কথা কানে যায় তার। হাসফা আয়রাকে বেশ উন্মুক্ত মনে বলছেন, আর শোনো আয়রা, পড়াশোনা তো চলবে। একটা বাচ্চা আসলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না, বরং সময় ভালো যাবে। মায়ের কথাখানা শেষ হতেই সঙ্গে সঙ্গে চলন্ত পা জোড়া থামিয়ে দু চোখ বড় বড় করে সামনের দিকে তাকায় আবৃত। মা তার কি বলছে? স্ত্রী তার এমনিতেই এ ব্যাপারে এক ধাপ এগিয়ে, সে কি আরও ঢাকে বাড়ি দিচ্ছে? ওদিকে শাশুড়ির কথায় আয়রার থেকে কিছু শোনা গেল না, বরং ব্যাগের ভাঁজে ভাঁজে কাপড় রাখা ব্যস্ত হাত দুটো থেমে গাল দুটোর রক্তি মাভাই ছেয়ে গেছে। হাফসা আরও কিছু বলবেন তার আগেই নিজের আগমনী বার্তা জানান দিয়ে গলা খাকারি দিল আবৃত। সম্পূর্ণ প্রসঙ্গের বিপরীতে প্রশ্ন ছুড়ে জানতে চায়, হয়ে গেছে গোছগাছ? হাফসার দৃষ্টি ঘুরে যায়, তাকায় আয়রাও। প্রশ্নের পিঠে হ্যাঁ বোধক মাথা নাড়ায় আয়রা। হাফসা ভুলে যায় কোন প্রসঙ্গে কথা বলছিল। ছেলেকে দেখতে পেয়ে কপালে গাঢ় ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, এই আসার সময় হলো? আবৃত ভেতরে আসতে আসতে বলল, কেন, কোনো দরকার ছিল? আশ্চর্য, দরকার না থাকলে থাকবি না, বাড়ি এক দণ্ড। মায়ের কথায় আবৃত বেশ স্বাভাবিক গলায় নম্রভাবে উত্তর দিল, ও বাড়ির সবার সঙ্গে দেখা করে আসলাম। ও আচ্ছা, গোছগাছ হয়ে গেছে? তুই গিয়ে ফ্রেশ হ, আমি রান্না চাপাই, খেয়ে বের হবি দুজনে। নিজ কথা শেষ হতেই পুত্রপুত্রবধূকে একান্তে ছেড়ে চললেন হাফসা।
এমনিতেও বিকেল হয়েইছে, রাতের রান্নাটা এখন করাই উত্তম। যখনই বেরোক, খেয়ে তো বেরোবে। হাফসা ঘর থেকে বেরোতেই মুত্তাকির গলা পেলেন। ছেলেটা হাসছে বোধহয়, শব্দ পাওয়া যাচ্ছে ঘর থেকে। মায়ের দিকে যাওয়ার দিকে তাকিয়ে থেকে আয়রার দিকে তাকায় আবৃত। আয়রা সে তাকানো দেখে আমতা আমতা করে, কি করবে ঠিক বুঝতে পারছে না। আবৃত তা দেখে হাসল। আয়রার দিকে এগিয়ে দাঁড়ালো তার অতি নিকটে। ঠোঁটে চওড়া হাসি টেনে বিদ্রূপের সুরে বলল, শাশুড়ির কথা আপাতত ধরে বসবেন না যেন। আয়রা বেশ বুঝল কোন কথায় কথা বলল। ফাটা বেলুনের মতো চুপসে গেল সে। ইস, এটা এখন কি বলতেই হতো? শুধু শুধু জ্বালানোর চেষ্টা নয়। সে চুপসানো মুখেই জবাব দিল। আপনাকে বলতে হবে না। আবৃত মজা পেল যেন, কণ্ঠস্বর খাদে টেনে ফিসফিসিয়ে বলল, আমাকে তো বলতে হবে, আমি ছাড়া আর কে বলবে? আয়রা শেষ বাক্যের উত্তরে মাথা তুলে ফট করেই বলল, আমি বলবো, বলবো আমি, শুনবেন আপনি? বাবা, শুনতে হবে আমাকে? আয়রা হেসে ব্যাগগুলো বিছানার কিনারে রাখল। আবৃতের দিকে ফিরে বলল, জি। আচ্ছা, ফিরোজ ভাইয়ারাও যাচ্ছে তো আমাদের সঙ্গে? আবৃত ফোন ওয়ালেট সব বেডসাইড টেবিলে রেখে শার্টের বোতাম খুলতে উদ্যত। বাহির থেকে এসে হাত মুখ না ধুলেই চলে না তার। সে নিজ কার্যে থেকেই উত্তর করল। যাবে। আয়রা তা শুনে খুশি হলো বোধহয়। আবদার জুড়ে বলল, আমাদের বাসায় থাকতে পারবে না একদিন? আবৃত আনমনেই হাসল যেন। আয়রার দিকে না ফিরেই জবাব দিল, তুমি বলে থাকতেও পারে। এই বলে ওয়াশরুমে চলে গেল আবৃত। আয়রা কিছুক্ষণ সেদিকে অবুঝের মতো হাঁ করে তাকিয়ে থেকে নিজ মনেই বিড়বিড় করল কিছু। কিছু সময় পর সেও বের হলো ঘর থেকে। শাশুড়িকে সাহায্য করা উচিত, একা হাতে কিচেন সামলাচ্ছেন নিশ্চয়ই। হাতে হাতে কিছু করলেই এগিয়ে যাবে কাজ। আবৃতে তো বলেছে সন্ধ্যার পরপরই বের হবে। সময় যেতে সময় নেয় না, জ্যাম থাকবে রাস্তায়, যত তাড়াতাড়ি বের হওয়া যায়। নিত্যদিনের মতো সূর্য অস্ত গিয়েছে তার নিজস্ব গতিতে। পরপরই আধার নেমে এসেছে ধরণী জুড়ে। ঢাকার পথে রওনা দেওয়ার সময় প্রায় হয়ে এসেছে। সারা আয়নার সামনে দাঁড়িয়ে এক মনে নিজের হিজাব ঠিক করছে। বিছানার মধ্যেখানে ফিরোজের ফোন বেজে চলেছে নিজস্ব আওয়াজ তুলে। সে ব্যক্তি গেছে ওয়াশরুমে। ফোন যে বেজে চলেছে, সারার সেদিকে ভ্রুক্ষেপ নেই। দেখার প্রয়োজন বোধ নেই কে ফোন দিয়েছে, নিজ কাজেই ব্যস্ত সে। তখনই ওয়াশরুমের দরজাটা খট করে খুলে গেল। হাত মুখ ধুয়ে প্রায় অর্ধেক ভিজে বের হয়েছে ফিরোজ। বের হয়ে নিজের ফোনখানা অযত্নে বাজতে দেখে তাকায় সারার দিকে। সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধমকে উঠল সে। এই সাহারার বাচ্চা, ফোনটা যে বাজছে চোখে দেখছিস না তুই? সারা পিছন ঘুরে তৎক্ষণাৎ ফিরোজকে আগা গোড়ায় বেঁকে নিয়ে মুখ বাঁকিয়ে বলল, তোমারটা বাচ্চে, আমারটা কি বাচ্চে? আমি চোখে দেখবো কেন? এমন তেড়া কথায় ফিরোজের কি রাগ হলো? হলো বোধহয়। কথা চেপে চেপে বলল, চাপায় একটা লাগালে ঠিকই চোখে দেখবি। বলতে বলতে ভেজা হাতেই ফোন হাতে তুলল ফিরোজ। ফোনের আওয়াজ ততক্ষণে বন্ধ হয়ে গেছে। সে নাম্বারটায় চোখ বুলিয়ে নিল। আবৃতের ফোন ছিল, বোধহয় বের হয়েছে। ফিরোজ সারার দিকে এক পলক তাকিয়ে ব্যঙ্গ করে বলল, তা মহারানী, আপনি কি তৈরি হয়েছেন পুরো, নাকি আরও একটা রাত লাগবে? সারা শুনল। আগেরটা তো শুনেও না শোনার ভান ধরলেও এবারে ফিরোজের ব্যঙ্গাত্মক প্রশ্নের উত্তর বেশ তেড়া করেই দিল। আরে, একটা রাতই লাগবে। যদি তোমার সময় হয় তাহলে আমাকে রেখে যাও। ফিরোজ চুপচাপ শুনল। কিছু সময় একদম দম ধরে থেকে সময় নিল। অন্তঃপর বলল, তোর কি গাল দুটো সুরসুর করছে রে সারা, নাকি পিঠ? কোথায় সুরসুর করছে বলতো দেখি, আমি ব্যবস্থা করতেছি। এমন কথায় দাঁত কিরমির করে তাকালো সারা। হাজারখানেক গালি দিল মনে মনে। আফসোসের বিষয় হলো ফিরোজ ওকে আর পাত্তাই দিল না। সারাকে পাশ কাটিয়ে নিজে তৈরি হলো চটজলদি। আবৃতকে কল করে তার এবং সারার ব্যাগ তুলে নিচে যেতে উদ্যত হলো। এরপর শুধু কাপড়ের ঘাড় ব্যাগ দুজনের। আশ্চর্যের বিষয় হলো রোজার মধ্যে সারাকে ঢাকা থেকে সে নিজের সঙ্গে করে নিয়ে এসেছিল। ঢাকা ফেরার সময়ও নিয়ে যাচ্ছে। পার্থক্য এতটুকু, এতদিন নিজ দায়িত্বে তাকে হোস্টেলে রেখে তারপর বাসায় যেত, আর এখন সোজা নিজ বাসায় নিয়ে যাবে। সম্পর্ক সম্পূর্ণটা পাল্টে গেছে। ফিরোজ নিজ ব্যাগ কাঁধে এবং সারার ব্যাগ হাতে ধরে বের হলো। সঙ্গে সারাকে বলে গেল জলদি নিচে নামতে। বাড়ির সব লোকজন তখন নিচে অপেক্ষা করছে তাদের জন্য। অন্তঃপর সারাও নিচে নেমে আসে আস্তে ধীরে। সময়ের ব্যবধানে সবার সঙ্গে কথা সাক্ষাৎ করে বের হয় নিজেদের গন্তব্যের দিকে। আজ উজ্জ্বল নক্ষত্রে ভরপুর বিশাল গগনখানি, নিস্তব্ধতায় ঘেরা রাতের অন্ধকার। সে অন্ধকার ভেদ করে সাঁই সাঁই করে ছুটে চলছে আবৃতদের গাড়ির চাকা।
তবে বাহিরে নিস্তব্ধতা থাকলেও তা নেই গাড়ির ভেতর। 4 জন মানুষের কথোপকথন চলছে নানান তালবাহানায়। ড্রাইভিং করছে আবৃত নিজেই, পাশে তার ফিরোজ, পিছনের 2 সিটে সারা ও আয়রা। পিছনে সারা ও আয়রা বেশ ভালোই খোশ গল্পে মেতে উঠেছে। আয়রা বলেছে কিছু একটা, যা শুনে সারা শব্দ করে হাসলে ফিরোজ কেরোসিন ঢালে তাতে। দেখ কেমন কটকটির মতো হাসে। বলি, তোর হাসির শব্দ শুনলে পেতনিরাও তো দূর দূরান্ত থেকে পালিয়ে যাবে। ফিরোজের কথায় তৎক্ষণাৎ পাল্টা জবাব দেয় সারা। এতই যখন পেতনিরা পালিয়ে যাবে, তা তুমি পালাওনি কেন? ফিরোজ অবলীলায় বলল, কারণ আমি পেতনি হাতে রাখতে জানি। ব্যাস, সেখান থেকেই দুজনের এক দফা মৌখিক যুদ্ধ শুরু হয়ে যায়। আবৃত তাদের দিকে কান না দিয়ে গাড়ি ড্রাইভিংয়ে ব্যস্ত থাকলেও আয়রা ফ্যাল করে দুজনের কথা শুনতে থাকে। এছাড়া কী বা বলার আছে তার? এভাবে দেখতে দেখতেই রাতের সময় কাটতে থাকে তাদের। রাত তখন ঠিক মধ্যরাত। গাড়ি ঢুকেছে ঢাকার ভেতর। জ্যামজট হালকা পাতলা। গাড়ি চলছে ধীর গতিতে। ফিরোজ ও সারা তখন চুপ। তা দেখে আয়রা বলে উঠল, ভাইয়া, আপনারা কিন্তু আমাদের বাসায় উঠবেন। আয়রার কথা শুনে হো হো করে হাসল ফিরোজ। সারাও হাসল সঙ্গে তাল মিলিয়ে। শেষে ফিরোজ নিজেকে সামলে বলল, কি যে বলেন ভাবি, আপনাদের বাসার আগে আমার বাসা, আপনারা উঠবেন আমার বাসায়। আয়রা চোখ পিটপিট করে তাকালো। এটা তো তার জানা ছিল না। যখন আবৃতকে তাদের থাকার কথা বলেছিল তখনও সে বলেনি কিছু। জানবে আর কি করে? তাদের নিজেদের কথোপকথনের মধ্যেই কি হলো, গাড়িটা তাদের হঠাৎই ঝাঁকি খেল। পরপর ফিরোজ কিছুটা চিল্লিয়ে উঠল আবৃতের নাম ধরে। কণ্ঠে তার ভয় মিশ্রিত। আবৃত। হুট করেই অনাকাঙ্ক্ষিত এক মুহূর্তে চলন্ত গাড়ি ব্রেক কষতে হলো জোরপূর্বক, অগ্রিম কোনো প্রস্তুতি ছাড়াই। ফলস্বরূপ সামনের দিকে ঝুঁকে স্টিয়ারিংয়ের সঙ্গে ধাপ করে বাড়ি খেল আবৃত। কপালে তো ব্যথা পেলই, সঙ্গে জোরপূর্বক স্টিয়ারিংয়ে চাপ প্রয়োগ করতেই অসাবধানতায় হাতেও ব্যথা পেল। সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি ঘটনা, যার দরুন চিল্লিয়ে উঠেছে ফিরোজ। সে নিজেও ঝাঁকুনি অনুভব করেছে, তবে সামলে নিতে পেরেছে নিজেকে। কিন্তু যখনই আবৃতির দিকে চেয়েছে তখনই নাম ধরে চিল্লিয়ে উঠেছে আতঙ্কে। চকিত পেছন সিটে বসা আয়রা ও সারা। অপ্রত্যাশিত ঝাঁকুনির তাল লেগেছে তাদেরও। আবৃত কোনো রকম নিজেকে সামলে মাথা তুলতেই ফিরোজ 2 হাতে ওর মাথা টেনে নিল নিজের দিকে। ব্যস্ত উত্তাল গলায় জিজ্ঞেস করল, ঠিক আছিস তুই? পরপর আয়রা উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আপনি ঠিক আছেন? ঠিক আছে। তোমরা ঠিক আছো? পাল্টা প্রশ্ন ছুড়ে নিজেকে ফিরোজের থেকে ছাড়িয়ে সোজা হয়ে বসে সে। মাথাটা ঝাঁকিয়ে চোখের সামনের উটকো বিদঘুটে অন্ধকার দূর করতে প্রচেষ্টা চালায়। ক্ষণেই চোখ তুলে তাকায় সামনের দিকে। আচমকা কি হয়েছে দেখতে ফিরোজরাও চোখ তুলে তাকায় সামনের রাস্তার দিকে। গাড়ির সামনের কাছটায় কিঞ্চিত চিট দেখা যাচ্ছে। গাড়ির ঠিক সামনেই, তবে রাস্তার একদম সাইডে একটি বিধ্বস্ত বাইকের অস্তিত্ব। বাইকটি একদম হঠাৎ পিছন দিক থেকে এসে আবৃতের গাড়ি ঘেঁষে সামনে থেকে সাইড কেটে গিয়ে রাস্তায় লুটে পড়ে। হতে পারে তাল হারিয়েছিল। আবৃতের তৎক্ষণাৎ ব্রেক কষায় হারানো তালে মারাত্মক অ্যাক্সিডেন্ট যেন আটকে গেছে। সবার বুক এখনও কাঁপছে যেন আতঙ্কে। নিশ্চয়ই আল্লাহ সহায় ছিলেন। যদি আবৃত ব্রেক কষে না বসত? এড়িয়ে যাওয়া বিপদের কথা ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। তবে ফিরোজের এই পরিস্থিতিতে রাগ লাগল। সে সামনের দিকে তাকিয়েই রাগের মাথায় বলল, মরার ইচ্ছে জাগছিল বোধহয় শালা, তাই বলে আমার গাড়ির সামনেই। আবৃত ওর কথা না ধরে গাড়ি থেকে নামার তাগাদা দিল। বেশি কথা না বলে নামো দেখে। ফিরোজ যথাঙ্গক্রমে নেমে দাঁড়াল। আবৃত নিজেও নামতে উদ্যত হল। নিজ সিট বেল্ট খুলে নামার সময় পিছনে তাকিয়ে নিষেধাজ্ঞা জারি করে দিল সারা ও আয়রাকে উদ্দেশ্য করে। তোমরা গাড়িতেই বসে থাকো, ভুলেও নামবে না কেউ। বলেই সে নেমে গেল আস্তে ধীরে। আয়রা ও সারা দুজনে উৎসুক হয়েই চেয়ে থাকল শুধু। রাস্তায় একের পর এক গাড়ি চলছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখার প্রয়োজন বোধ নেই আশপাশ। বাইকে শুধু বাইক চালকই ছিল, এবং এই ঘটনার পর কিছুটা বিধ্বস্ত তার অবস্থা। সিটকে পড়েছে রাস্তায়। লোকটির অবস্থা চোখের সামনে দৃশ্যমান হতেই ফিরোজ আবৃত মিলে দ্রুত তুলল লোকটাকে। তার বোধহয় হুঁশ নেই, আঘাত পেয়েছে। যা অবস্থা তাতে হসপিটালে না নিলেই নয়, চিকিৎসার প্রয়োজন রয়েছে। অজ্ঞাত লোকটাকে দেখে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল দুজনে, যেন বাস্তবিক অর্থে প্র্যাকটিক্যালি পরিস্থিতি বুঝার চেষ্টা করছে। আবৃত বলল, লোকটাকে হসপিটালে নেওয়া প্রয়োজন, জ্ঞান তো নেই। ফিরোজ সঙ্গে সঙ্গে নিজের চিন্তাভাবনা জাহির করল।
কিন্তু এখানে কাছে পেটে হসপিটাল যে পাবো এটা বহুত ভাগ্যে। আর কেসটায় এই মুহূর্তে অত্যন্ত জটিল হয়ে গেল। সহজ নয় বিষয়টা মোটেও। দুজনেই যেন ভাবনায় পড়ে গেল। ঠিক এখানেই ভাগ্য বোধহয় সহায় হলো তাদের। সাধারণত ঈদের সময়গুলোতে রাস্তাঘাটে অতিরিক্ত জ্যাম এবং অনাকাঙ্ক্ষিত রোড অ্যাক্সিডেন্টের জন্য রাস্তায় প্রায় সময় পুলিশ টহল দিতে নজরে আসে। আবৃত ফিরোজের সামনে একটি বাইক এসে দাঁড়ালো, দুজন পুলিশ কর্মকর্তা সহ। এসেই চড়াও গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে এই রাস্তা? ফিরোজ ফটাফট উত্তর করল। এই তো যা দেখতে পাচ্ছেন ঠিক তাই হয়েছে স্যার। অন্তঃপর অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিল আবৃত। সমস্ত পরিস্থিতি দেখে একজন কর্মকর্তা কী সব লিখে নিল, এরপরই ফোন করে দিল কাউকে। সবশেষে আবৃতদের যেতে বলে অজ্ঞাত হুশহীন লোকটাকে কোনো রকম নিয়ে চলল নিজেদের সঙ্গে, হয়তো চিকিৎসা দিতে কিংবা পুলিশ স্টেশনে, জানা নেই। ফিরোজ সব দেখে তপ্ত শ্বাস ফেলে আবৃতের কাঁধে বাহু চাপড়িয়ে নিশ্চিন্ত মনে বলল, যাক বাবা, কী সব উটকো ঝামেলায় পড়ি আমরাই। আবৃত বলে না কিছু, বরং শান্ত চোখে তাকিয়ে দেখল ফিরোজকে। ছেলেটা মনে হয় কোনো সময়ই সিরিয়াস হবে না। আবৃতের তাকানো দেখে ফিরোজ হালকা হাসল। দুজনেই ভেতরকার অস্থিরতাটুকু তপ্ত শ্বাস হিসেবে বের করে চলল গাড়ির দিকে। আবৃত পূর্বের মতো ড্রাইভিং সিটে বসতে উদ্যত হলে তখনই বাদ সাধে ফিরোজ। আবৃতকে গাড়ির ভিতর বসতে না দিয়ে দাঁড় করিয়ে বলে ওঠে, এই রাস্তায় তোকে আর ড্রাইভিং করতে হবে না, আমি করছি। পা থামিয়ে ভ্রুজোড়া কুঁচকে তাকায় আবৃত, তবে কিছু বলে না এখানেও। নিজের নির্লিপ্ত ভাব বজায় রেখে নিশ্চুপই মেনে নেয় ফিরোজের কথা। মাথাটাও ব্যথা করতে শুরু করে দিয়েছে, অতএব ফিরোজের কথা মেনে নেওয়াই শ্রেয়। সে ডান হাতটা মালিশ করার ভঙ্গিতে বারবার এদিক ওদিক ঘোরাচ্ছে, বাম হাত দ্বারা মাসাজ করছে, যা চোখ এড়ায় না ফিরোজের। ছেলেটা বরাবরই শান্ত নির্লিপ্ত থাকতে জানে, নিজ বিষয়ে বলতেই যেন জানে না। আশ্চর্য না হয়ে পারে না ফিরোজ। তার কথায় আবৃত নিশ্চুপে ড্রাইভিংয়ের পাশের সিটে বসতে গেলে সেখানেও বাধা দেয় ফিরোজ। আবৃত যেন বিরক্ত হয় এবার, কপালে ভাঁজ ফেলে ভরাট কণ্ঠে জানতে চায়, কি সমস্যা? ফিরোজ। ও তার কথায় একরোখা কণ্ঠে বলে, তুই গিয়ে পিছনে ভাবির সঙ্গে বস, সারা সামনে আসুক। কেন? ভুল করে পিছনে যাব কেন? ফিরোজ এবার নিজে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধই করল না। মনে হলো শোধ নিল আবৃতের থেকে। সে এক পলক ভাইকে দেখে নিজে আগে আগে ড্রাইভিং সিটে বসে গেল। পিছনে ঘুরে সারাকে উদ্দেশ্য করে বলল, সারা, তুই নেমে সামনে আয়, আবৃত বসুক পিছনে। ভাবি আপনার হাজব্যান্ডের হাত দেখুন একটু, কি হয়েছে কিনা। বলেই ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগলো নিজ উদ্যোগে। নিশ্চয়ই হাতটা তার মোচকে গেছে বা আরও গাঢ় ব্যথা পেয়েছে। ওদিকে আয়রা অস্থির ভঙ্গিতে চেয়ে, যেভাবে ধাক্কা খেয়েছে আবৃত, তাতে ব্যথা অবশ্যই পেয়েছে। ফিরোজের কথা মতো সারা বিনা বাক্যে নেমে এসে সামনে বসতেই আবৃত গিয়ে পিছনে বসে পড়ল নিঃশব্দে। সঙ্গে সঙ্গে আয়রা ব্যস্ত হয়ে গেল, উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় লেগেছে দেখি। বলেই নিজ উদ্যোগে টেনে নিল আবৃতের হাত। ঘুরে উল্টিয়ে মনোযোগ দিয়ে চিহ্নিত করতে লাগত ক্ষতস্থান। আবৃত গাড়ির ভেতরকার স্বল্প আলোয় দেখল তার তারিনের ভাই মিশ্রিত চিন্তিত মুখখানি। আশ্বাস দিয়ে বলল, সেরকম কিছু হয়নি। আয়রা তার কথা বিশ্বাস না করে বলে উঠল, বলেই হলো, আপনার কি মনে হয় চোখ নেই আমার? আবৃত হাসল নিঃশব্দে। মেয়েটা চটে গেছে অল্প স্বল্প, বেশ বুঝল। আয়রা আবৃতের হাত মাসাজ করে দিতে দিতেই কপালের দিকে তাকালো। সামনে থেকে ফিরোজ তখনই বলল আবারও, ভালো করে দেখুন ভাবি, সেরকম হলে হসপিটালে নিয়ে যাব। ফিরোজের কথায় তাল দিল সারাও। আবৃতকে নিয়ে চিন্তার জন্য শেষই হল না তাদের। বেশ কিছু রাস্তা নিশ্চুপেই পাড়ি দিল সবাই। আয়রা আশ্বস্ত হতে আবারও জিজ্ঞেস করল, বেশি লেগেছে কি? আবৃত উত্তর করল অনায়াসে, যাও লেগেছিল তাও তোমার চিন্তা আদর যত্নের মিশ্রণে সেরে গেছে, বিশ্বাস করবে? ছোট্ট করে বলল আয়রা। ওদের কথা শেষ হতেই ফিরোজ আবৃতকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার বাসায় যাচ্ছিস কিন্তু, না থাকলে পুরো দিন রেস্ট শেষে বিকেলে যাবি। ফিরোজের প্রস্তাবে আবৃত আপত্তি করলেও শেষমেশ মানিয়ে নিল ফিরোজ। নিজের কথা যথেষ্ট মানাতে জানে সে। ফিরোজের ফ্ল্যাটটি খুব বেশি বড়ও নয় আবার ছোটও নয়। ছোটখাটো ড্রয়িং রুম, কিচেন এবং 3টি বেডরুম নিয়ে তার ফ্ল্যাট। এক রুমে সে থাকলে বাকি রুম এমনিই পড়ে থাকে। যখন যখন বাড়ি থেকে কেউ আসত তখনই যা পূর্ণ হতো বাসাটি। বাকি সময় সে একাই থাকত। অবশ্য শূন্য বাসাটায় মাঝে মধ্যে আবৃত এসে থাকত, আর বাকি সময় সে যেমন তেমনি থাকত। ভোর 5টা বাজে বাসায় পৌঁছালো তারা। ফিরোজ আবৃত ও আয়রাকে একটি রুম দেখিয়ে আয়রাকে বলল, অবশেষে আসলাম। যাক ভাবি, আগে ফ্রেশ হন আপাতত।
সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, আপনারাও যান, দখল হয়ে গেছে অনেক। বলেই আয়রা আবৃত রুমে গেলে ফিরোজ সুরসুর করে চলল তার রুমের দিকে। মাঝখান থেকে দ্বিধাদ্বন্দ্বে স্থির থাকল সারা। ফিরোজের পিছনে পিছনেই ঠিক রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে গেল সে খেয়াল নেই ফিরোজের, খেয়াল হলো রুমের ভেতর ঢুকে। হুট করেই পিছনে তাকালো। সারাকে নিজের পিছনে না দেখতে পেয়ে আবারও পায়ে পায়ে ঘুরে আসলো দরজার সামনে। সারা তখন কি যেন আকাশ পাতাল ভাবনায় মশগুল, মেঝের দিকে দৃষ্টি স্থির করে ধ্যানে মগ্ন। ফিরোজ তা দেখে শুরুতেই ডিস্টার্ব করল না, বরঞ্চ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ তাকিয়ে থাকলো এক ভ্রু উঁচিয়ে, এরপর দেখতে দেখতে ডাইরেক্ট বলে ফেলল, 2 দিন আমার গায়ের সঙ্গে গা ঘেঁষে শোয়ার পর এখন এই রুমে ঢোকার জন্য ভাবতে হচ্ছে নাকি? বলি, বিয়ের রাতে তো কোলে তোলার সুযোগ পাইনি, এখন কি কোলে করে নিয়ে ঢুকতে হবে রুমে? ধ্যান ভাঙে সারার। এমন উদ্ভট কথা কর্ণগোচর হতেই বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে ফিরোজের দিকে। ফিরোজ তা দেখে পাত্তাই দিল না, বরং নিজের মুখটা ঝুঁকিয়ে আনল সারার মুখের কাছে। ওকে জ্বালানোর উদ্দেশ্যে নিচু আওয়াজে হেয়ালিপূর্ণ গলায় বলল, চাইলে শুধু কোলে তোলা কেন, এর থেকে ওপর ধাপেরটাও করতে পারি। ভাবনারা তো পালাবেই, লজ্জাটাও তাকে ভাঙতে গার্ড করে। কি বলিস? নেই, মুখে একদম কোনো লাগাম নেই। সারার মন চাইল এখনই ফিরোজের মাথায় একটা ডাং বসিয়ে দিতে। কেউ কি করে এত লজ্জাহীন হতে পারে, এমন কথাবার্তা সরাসরি বলতে পারে, তাও তার সামনে যে সম্পর্কে একসময় বোন ছিল। নিজের না হোক, চাচাতো তো সম্পর্ক তো অন্যরকম ছিল। ভীষণ বিরক্ত সারা। চোখ মুখ কুচকে ফিরোজকে দরজা থেকে সরানোর চেষ্টা করে আওড়ালো, নির্লজ্জ লোক, সরো। ফিরোজ তাতেও যেন লাই পেয়ে গেল। সরব কেন? আয়, নির্লজ্জতার একটা নমুনা দেখাই। বলেই চোখের পলকে সারা নিজের সঙ্গে রুমের ভেতর নিয়ে দরজাটা ভিড়িয়ে দিল। সারা কিছু বুঝে ওঠার আগে তার ঠোঁটে জোরপূর্বক চুম্বনও করল। সবটাই অতি দ্রুত করল যে সারা মাথাটাই ঘুরে গেল বোধহয়। ফিরোজের পিঠে কিল ঘুষি দিয়ে নিজেকে ছাড়িয়ে দাঁত কিরমির করতে করতে বলতে লাগলো, তুমি একটা। মুখের কথা কেড়ে নিল ফিরোজ। ঠোঁটে গা জ্বালানো হাসি টেনে এক ভ্রু নাচিয়ে বলল, কি তোমার? হ্যাঁ, ভ্যাবসা গরমের মধ্যে এক টুকরো শান্তি হয়ে বৃষ্টি পড়ছে ধরণীতে। শুরুটা হয়েছে আবৃতরা বাসায় পৌঁছানোর পরপরই, অথচ এখন মধ্য দুপুর। বৃষ্টির ছিট দেয়নি একটুও, পড়েই চলেছে লাগাতার। পার্থক্য এতটুকু, এখন বৃষ্টির গতি ঝিরিঝিরি হয়ে ঝরছে, টুপটাপ শব্দ তুলছে। ফিরোজের বাসার কিচেনের জানালা দিয়ে তা বেশ ভালোই দেখা যাচ্ছে। কাজের ফাঁকেই আয়রা জানালা দিয়ে বৃষ্টির গতিবিধি লক্ষ্য করছে অনেকক্ষণ। দুপুরের জন্য মিলেমিশে রান্নাবান্না করছে আয়রা ও সারা। সকালে বাহির থেকে আনা নাস্তা করেছিল 4 জনে। এরপর রেস্ট নিয়ে এখন রান্না ধরেছে 2 জনে। ফিরোজ নিজের রান্না নিজে করেই খেত, ফলে তার ফ্রিজে প্রয়োজনীয় সবকিছুই মজুদ ছিল বলে আরও সুবিধা হয়েছে 2 জনের। আয়রা বাহিরে তাকিয়ে বৃষ্টির অবস্থা দেখে তপ্ত শ্বাস ফেলে নিশ্চিত মনে বলল, অবশেষে বৃষ্টি কমলো, তবে সেই থেকে যে পড়তে শুরু করেছিল, বাবারে বাবা। কড়াইতে টুংটাং শব্দ তুলতে তুলতেই আয়রার কথা মনোযোগ দিয়ে শুনল সারা। কথার সূত্র ধরে সেও জানালার ফাঁক গলে তাকালো বাহিরের দিকে। অল্প সময় বৃষ্টির টুপটাপ আওয়াজ শুনে নীরস গলায় বলল, কমলো কেন? আরও জোরে পড়ুক। আমি তো চাই বৃষ্টি থামি না যেন। আয়রা সারার দিকে তাকিয়ে মুখভঙ্গিমা দেখল। স্বাভাবিক অর্থেই প্রশ্ন ছুড়ল, কেন? সারা দীর্ঘশ্বাস ফেলে বলল, বৃষ্টি কমলেই তো তোমার যাওয়ার তারা থাকবে, তার থেকে বৃষ্টি হয় ভালো না? চাপা হাসল আয়রা। খুব মনোযোগ সহকারে সারার দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করল ওকে। সময় নিল, এরপর দম ফেলে ফট করেই প্রশ্ন ছুড়ল, তুমি কি ফিরোজা ভাইয়ার সঙ্গে একা থাকা নিয়ে অস্বচ্ছন্দ বোধ করছো, মানে অস্বস্তি? সারা আমতা আমতা করল তক্ষুনি। কি উত্তর দিবে এর? কেমন উত্তর দেওয়া যায়? সে তো নিজের অনুভূতি ঠিকমতো বুঝতেই পারছে না। তবুও মিনমিন করে উত্তর দিল, না, সেরকম নয়। ইচ্ছা কেন থাকবে? আয়রা হেসে ফেলল। সারা অস্বস্তিতে হাত চালাতে লাগল দ্রুত। ব্যস্ত হওয়ার একটু প্রচেষ্টা করল মাত্র। আয়রা নিজেও বেসিনে কতগুলো প্লেট বাটি ধুয়ে নিতে নিতে বলতে লাগল, সম্পর্কটাকে স্বাভাবিকভাবে নিয়ে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। বিয়ে তো আজ নয় কাল হতোই, তাই একটু দ্রুত এবং অনাকাঙ্ক্ষিত ভাবে হয়েছে, এটা কোনো বিষয় নয়। তাদের কথার মধ্যেই আবৃত ও ফিরোজ বেরিয়ে আসলো রুম থেকে। দুজনেই ফিরোজের রুমে ছিল এতক্ষণ নিজেদের মতো। আবৃত বেরিয়ে এসে স্বভাব সুলভ চুপচাপ বসলেও ফিরোজ চুপ থাকল না। কিচেনের দিকে উঁকি দিয়ে হাঁক ছেড়ে বলল, আপনাদের রান্না বান্না কি হচ্ছে নাকি অর্ডার দিতে হবে? সঙ্গে সঙ্গে কিচেন থেকে মুখ বাঁকালো সারা। আয়রা ক্ষীণ হেসে উত্তর দিল ছোট করে। হয়ে এসেছে। সারার যেন পছন্দ হলো না এই ছোট্টখানি উত্তর।
গলা উঁচু করে নিজেই বলে ফেলল। তোমার টাকা বেশি হলে অর্ডার দিতেই পারো, আমার খেয়ে মাইন্ড করবো না। ওপাশ থেকে ফিরোজও সময় না নিয়ে উত্তর দিল। তা করবি কেন? তুই তো ছেঁচড়া। সারা মুখ বিকৃত করে নিল সাদ ফুসফুসতে অভিযোগ জানালো আবৃতের কাছে। ফিরোজ কি উত্তর না দিয়ে আবৃতকে ডাক ছেড়ে অভিযোগের সুরে বলল, শুনলে আপনি তো ভাই কি বললো আমাকে? দেখলে তুমি? সে নাকি আবার আমার খেয়াল রাখবে, ভালো রাখবে আমায়। ফিরোজ তখন তাকালো আবৃতের দিকে। আবৃত মাথা তুলে চেয়েছে। বোনের কথা শুনে মুখে কিছু না বললেও কোনো শব্দ না করেই নিঃশব্দে চোখ রাঙালো ভাইকে। কিন্তু ভাই তো ভাই। আবৃতের চোখ রাঙানির পাত্তা না দিয়ে সারার কথা ধরেই কিচেনের দিকে একটু এগিয়ে সরাসরি সারাকে দেখতে দেখতে জানতে চাইল, তোকে কে বলল আমি খেয়াল রাখার কথা, ভালো রাখার কথা বলছি? সারা মুখ বাঁকিয়ে বলল, বাড়িতে বলে আসো নাই? কিভাবে জানিস? আমি শুনছি তাই জানি। ফিরোজ মশা তাড়ানোর মতো করে বলে উঠল। শুনেছিস ভালো কথা, এখন ভুলে যা। তাদের কথাবার্তা শুনতে শুনতে আয়রা এবার সশব্দেই হেসে উঠল। হাসতে হাসতে বলল, এটা কিরকম কথা ভাইয়া? শুনেছে একটা কথা, এখন তা কি করে ভুলে যাবে? কি যে বলেন ভাবি, এখন ভুলে যাওয়া কি কোনো মুশকিল কাজ? নয়। কথা বলতে বলতেই টেবিলে খাবার সাজিয়ে ফেলল আয়রা। সারা হাতে হাতে সাহায্য করলে চারজনে মিলে একসঙ্গেই দুপুরের খাওয়া দাওয়ার পর্বটা চুকে নিল। খাওয়া দাওয়া শেষে ফিরোজ আবৃতকে উদ্দেশ্য করে বলল, আজকে কিন্তু থেকে গেলেই হয়। আবৃত না করল সঙ্গে সঙ্গে। সম্ভব নয়। বিকেলের দিকে সারা ফিরোজকে একা ছেলে ও বাসা থেকে রওনা দেয় আবৃত ও আয়রা। নিজেদের বাসায় ফিরতে পারল সন্ধ্যার সময়টায়। কয়েকদিন পর দরজা খুলে ভেতরে ঢুকতেই বন্ধ বাসায় কেমন একটা ভ্যাপসা পরিস্থিতি অনুভূত হলো। দম বন্ধকর অনুভূতি। আয়রা কোনো রকম নিজেদের রুমে ঢুকেই যান্ত্রিক ফ্যানটি চালিয়ে জানালাগুলো খুলে দিল দ্রুত হাতে। আবৃত হাতের ব্যাগপত্রগুলো রেখে নিশ্চিন্তে বসল ফ্যানের নিচে। আয়রা বারান্দার স্লাইড ডোর খুলে পর্দাগুলো সরিয়ে দিতে দিতে আফসোস সুরে বলল, বাসায় কিছুদিন না থাকলেই পরিপাটি বাসা পরিবেশ বেহাল হয়ে থাকে। উফ। আবৃত সেভাবেই উত্তর করল। বাসার মানুষ বাসায় না থাকলে এমনটাই হয়। আয়রা ততক্ষণে বোরখা হিজাব খুলতে শুরু করেছে। হিজাব বোরখা খুলে ফ্যান বরাবর দাঁড়িয়ে বলল, এটাই তো আফসোস। আফসোস শেষ করার উপায় তো জানা নেই বেগম জান। বলেই হাসল আবৃত। ক্লান্ত ভঙ্গিতে লেপ্টে গেল বিছানায়। ওদিকে বাসার গাছগুলোকে দেখা দরকার, কদিনে কি হাল হলো না হলো। আয়রা সেদিকে যেতে নিলেই কর্কশ শব্দে ফোন বেজে উঠল তার। মা ফোন দিয়েছে। রিসিভ করে কানে ধরল সে। কথা বলতে বলতেই চলল বারান্দার দিকে। এরপর পরই আবৃতের ফোনটা বেজে ওঠে। আবৃত ফোন হাতে নিয়ে দেখল ফিরোজ ফোন দিচ্ছে। হয়তো জানতে তারা বাসায় পৌঁছালো কিনা। রাতের সময় 10টা। খেতে বসেছে আয়রা ও আবৃত। পুরো বাসাতে শুধু দুজন হওয়ায় অন্যরকম এক নিস্তব্ধতায় ঘেরা পরিবেশ। দুজনের টুপটুপানি কথাতেও যেন নিস্তব্ধতার ছেদ ঘটে না। ছোট্ট সংসার দুজনের। সংসারে থাকে অনেক দায়িত্ব ও কর্তব্য। সেই থেকেই আবৃত খেতে খেতেই দায়িত্ববান আর 5টা হাজবেন্ডের মতো স্বভাবসুলভ নরম সরম কণ্ঠে ধীরস্থিরভাবে স্ত্রীকে জিজ্ঞেস করল, ফ্রিজে কি আছে? বাজার করতে হবে না? আয়রা নিজেও খেতে খেতে পাকা গিন্নির মতো সাজানো গুছানো উত্তর দেয়, মাছ মাংস আছে, আরো বেশ কিছুদিন যাবে সেগুলো। আর বাড়ির বেশ কিছু সবজি তো আম্মু দিয়েছে, তবে মশলাপাতি নেই সেরকম। কফি পাউডার চা পাতিও শেষ প্রায়। আর যেন কি কি দেখতে হবে। আবৃত পুরোটা মনোযোগ দিয়ে শুনে বলল, দেখে লিস্ট করে দিও তাহলে, কাল সকালে যাব মার্কেটে। আচ্ছা। বললেও কিছু একটা ভেবে ইতস্তত করতে লাগলো আয়রা। বলবে কি বলবে না করেই ডাক দিল আবৃতকে। শুনুন। আবৃত কান খাড়া করে বলল, শুনছি, বলো। আমাকে একটু নিয়ে যাবেন ও বাসায়? তাহিয়া বেশ অনেকদিন আমাকে না দেখে ফাঁপড়ে পড়েছে নাকি আম্মু বলল। আবৃত চোখ তুলে তাকালো আয়রার দিকে। মেয়েটা বাপের বাসায় যাবে এতটুকু বলতেই ইতস্তত করছে। আশ্চর্য, সে বেশ শান্ত স্বাভাবিকভাবেই বলে ফেলল, এতে এত ইতস্তত করে বলার কি আছে? নিয়ে যাব, লাগলে 2 দিন থেকে এসো মার কাছে, ভালো লাগবে। আপনি যাবেন? থাকার জন্য কিছুদিন পর যাই, সময় করে। কলেজ কি কাল থেকেই খোলা? 2 দিন শুধু টিচারদের জন্য, কলেজ খোলার পরেই পরীক্ষা শুরু হবে। কাজ রয়েছে আমাদের। আয়রা বুঝল। মৃদু হেসে বলল, আচ্ছা, তাহলে আমাকে আপনি কলেজ যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাবেন, বিকেলে বাসায় ফেরার পথে নিয়ে আসবেন। ঠিক আছে, কিন্তু পড়া আছে তোমার, এটা ভুললে চলবে না। ভুলবো না। এভাবেই সময়ের পর সময় গড়িয়ে গেলেও তাদের সংসারের টুপটুপানি কথোপকথন আর শেষ হয় না।
ঝিরিঝিরি হয়ে ঝরতে থাকা বৃষ্টির মতো টুপটাপ গানের মতো শব্দ তুলে চলতেই থাকে তাদের সংসার, যার নাম টুপটুপানি গান দেওয়াই যায়। বলা যায় সুখী দম্পতির ছোট্ট সুখের সংসার, যেখানে কোনো ক্যাচব্যাচ নেই, কোনো ক্যাচাল নেই, রয়েছে শুধুই ভালোবাসা, বোঝাপড়া, আদর, যত্ন। কি যে মিষ্টি তাদের সম্পর্ক, তাদের দাম্পত্য, তা দেখে প্রথম দিনের তুমুল বৃষ্টিও যেন হিংসা করে। কেন সে বৃষ্টির মধ্যে দুজনের সাক্ষাৎ না হয়েও হয়েছিল সাক্ষাৎ, কেন না চাইতেও একে অপরের দৃষ্টিতে এসেছিল, এই সবই যেন হিংসার কারণ হয়। পরের দিন নতুন আর দিনের সূচনা হয়। কথা মতো আয়রাকে তার বাবার বাসায় নামিয়ে দিয়ে নিজ কাজে যায় আবৃত। হুট করেই ছোট্ট তাহিয়া যে কি খুশি হয়, আপুকে পেয়েই আনন্দে দরজাতেই জড়িয়ে ধরে তাকে। চোখে মুখে তার এক ঝাঁক খুশি, আনন্দ। আপুকে ভেতরে এনে বলতে থাকে, তুমি কেমন আছো আপুই? জানো তোমাকে কত মিস করেছি। ভাইয়া কি এসেছে তোমার সঙ্গে? কই আসে নাই ভাইয়া? এক নিঃশ্বাসে নিজ কথাগুলো বলে থামল তাহিয়া। হুট করেই বোনকে পেয়ে কি যে উত্তেজিত সে। আয়রা হাসে ছোট বোনের দিকে চেয়ে, আদরে মাথাটা বুলিয়ে দিতে থাকে। ইতিখা দূর থেকেই হাসে দু মেয়েকে দেখে। যখন ছোট মেয়েকে জানালেন বোন আসছে, তখন থেকেই দরজার কাছে দাঁড়িয়েছিল তাহিয়া, আপু কখন আসবে আর সে দরজা খুলে দিবে। ইতিখা এগিয়ে এসে বললেন, হয়েছে, আপুকে বসতে তো দাও, দূরে থেকে এসেছে, পানি তো দেবে আগে। মায়ের কথাটুকু শ্রবণ হতেই তাহিয়া মাথা তোলে, আয়রাকে ছেড়ে হাত টেনে এসে বসায় সোফায়, জিজ্ঞেস করে, তুমি কি পানি নিবা আপু? আর কি কি খাবা? ভাইয়া কেন আসেনি? আমরা মজার মজার খাবার একসঙ্গে খেতে পারতাম। আয়রা তাহিয়াকেও টেনে নিজের সঙ্গে বসিয়ে তার নরম গাল দুটো টেনে দিয়ে বলে, ওরে পাকা বুড়ি রে, কত পাকা পাকা কথা। তোমার ভাইয়া আসবেন বিকেলে, বুঝেছো? তাহিয়া মাথা দুলিয়ে বলে ওঠে, বুঝেছি। এবার ইতিখাও এসে মেয়ের ভালো মন্দ জিজ্ঞেস করতে থাকেন, খাবার দাবারের আয়োজন করতে থাকেন। তাওহিদও বোনের গলা পেয়ে বের হয় ঘর থেকে। গল্পগুজবে মিটে ওঠে পরিবারটা। সময়টা খরস্রোতা নদীর মতো। মানুষ বসে থাকলেও এই নদীর স্রোত, সময় কিছুই বসে থাকে না, থেমে থাকে না, স্থির হয় না। দেখতে দেখতে চোখের পলক ফেলার আগেই যেন হারিয়ে যায় কোথাও, দিনক্ষণ পাল্টে যায়। ঠিক তেমনিভাবে আয়রা আবৃতের সময়গুলো পার হলো। বছর পেরিয়ে পাল্টে গেল দিন, ক্ষণ, সাল। দেখতে দেখতেই কেটে যায় 5টা বছর। আয়রা তখন সবে মেডিকেল শেষে ইন্টার্নশিপ করায় যোগ দিয়েছে। শরীরটা ইদানিং ভালো যায় না আয়রার। এই তো সেদিনের কথা, কথা নেই বার্তা নেই, হুট করেই জ্ঞান হারিয়ে পড়েছিল মেঝেতে। তবুও নজর আন্দাজ করেছে সে ব্যাপারটা, আবৃত না থাকার সুযোগে তাকে জানায়নি পর্যন্ত। অথচ এরপর সেদিনটা ঠিক শুক্রবার। দিনটা শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। ধরণীতে শীতকাল প্রবাহমান। ফলস্বরূপ সতালের সময় 10টা হলেও সূর্যি মামার দেখা নেই। চারদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন। দূর দূরান্তে যতদূর চোখ যায় শুধু ধূসর ধোঁয়াটে এক প্রলেপ নজরে আসে, যেন বাইরের দেশের মতো তুষারপাত হতে চেয়েও হয় না। শীতের এই আবহাওয়ায় রান্নাঘরে সবে টুংটাং আওয়াজ তুলে রান্না চাপাচ্ছে আয়রা। অন্যান্য বছরের তুলনায় এবারের শীতের তীব্রতা একটু বেশিই মনে হচ্ছে আয়রার কাছে। রান্নাঘরে কাজ করছে, শরীরে শীতের কাপড় জড়িয়ে, তবুও যেন শীত মানছে না। কিন্তু বেঁচে থাকার তাগিদে খাওয়া তো লাগবে, তার জন্য রান্নাও করতে হবে। শীতকে পাত্তা দিলে তো চলবে না। আয়রা এই শীতের সকালে শুরুতেই গরম ধোয়া ওঠা চা নামিয়ে নিল 2 কাপে। 1 কাপে ফু দিয়ে হালকা চুমুক দিল। স্বাদ বুঝলে অন্য আরেকটি কাপ সাথে করে নিয়ে চলল রুমের দিকে। মানুষটা বোধহয় বের হয়েছে গোসল সেরে। বাহিরে কিচ্ছুটি দেখা যাচ্ছে না কুয়াশা ভেদ করে। কত করে না করা হলো এই 7 সকালবেলা গোসল না দিতে। কে শোনে কার কথা? 2 দিন আগেই ঠান্ডা জ্বরে ভুগল, তারপরেও কিছু পরোয়া করে না। জুমাবারের দিন তার সকাল সকাল গোসল করা যেন বাঁধা ধরা রুটিন। নিজ মনেই নানান কথা বলতে বলতে দূর দূর পায়ে হালকা কাঁপুনি নিয়ে রুমে প্রবেশ করল সে। পুরো রুম জুড়ে অনুসন্ধানী চোখ বুলিয়ে দেখল, আবৃত নেই রুমের কোথাও। বেশ অনেকক্ষণ আগেই গোসলে ঢুকেছিল, বের হওয়ার কথা। রুমে নেই মানে সে বান্দা এখন বারান্দায়। আয়রা ব্যস্ত পায়ে চলল সেদিকেই। শটান দাঁড়িয়ে রয়েছে আবৃত, দৃষ্টি বাহিরেতে। মহাশয় বাহিরের দিকে চেয়ে আবহাওয়া বোঝার চেষ্টা করছে। আয়রা ঠাট্টা করে পিছন থেকে জিজ্ঞেস করল, কেমন লাগলো ঠান্ডা পানির স্পর্শ? অনুভূতি কেমন? আয়রার কণ্ঠস্বর শুনে হারালে ক্ষীণ হেসে নিল আবৃত। ঠোঁটে একই হাসি বজায় রেখে পিছন ফিরল। নিজেও রসিকতা করে নিজ ঠান্ডা 2 হাত তুলে বলল, আসো একটু দেখিয়ে দিই সরাসরি অনুভূতি কেমন। সঙ্গে সঙ্গে 2 পা পিছিয়ে গেল আয়রা।
বেশ বুঝল আবৃতের উদ্দেশ্য। এখন বরফ হিম ঠান্ডা দুহাত লাগাবে তার গালে। কি যে মজা পায় এতে। শীত পড়েছে থেকেই এভাবে জ্বালাচ্ছে। বেশ মজা লুফে পায় তাকে নিয়ে। সে দুপা পিছিয়ে স্থির হয়ে চোখ মুখ একদম কুচকে টেনে বলল, একদম না, ওই ঠান্ডা হাতে স্পর্শ করবে না আমায়। ইস, নিজেই ঠান্ডায় গোসল করছেন বলে কি আমিও করব নাকি? আবৃত আর এক দফায় হাসতে লাগল। ইদানিং আয়রা তাকে দুরকম সম্বোধন করে, কখনো তুমি তো কখনো আপনি। গুলিয়ে ফেলে তুমি আপনি। অবশ্য মন্দ লাগে না ব্যাপারটা, ভালোই লাগে। আবৃত দুষ্টু ভঙ্গিতে আয়রার দিকে এগিয়ে শেষ কথা ধরে বলল, তোমাকে কি গোসল দিতে বলেছে আমি? শুধু তোমার দুগাল দুটোই আদর করতে চাইছে। আসো। না, আপাতত দরকার নেই, জানিন ঠান্ডা হয়ে যাবে। আবৃত এবারে ভদ্রলোকের মতো আয়রার হাত থেকে নিজের দিকে বাড়িয়ে দেওয়া চায়ের কাপটা নিল। আয়রা নিজের কাপে ব্যস্ত হলে আবৃত আবেশে এক চুমুক দিয়ে আয়রার দিকে তাকিয়ে ভীষণ আফসোস সুর তুলে বলতে লাগল, তুমি আমাকে বুঝলে না প্রিয়তমা, একদমই বুঝলে না। এভাবে স্বামীর আদর মুখের ওপর ঘুরিয়ে দিলে। আয়রা একইভাবে বলে দিল, আপাতত ঘুরিয়ে দিলাম, সযত্নে তুলে রাখুন। সময় হলে নিজের জিনিস ঠিক আদায় করে নিব। পরে যদি নাই দিই? দিতেই হবে। আপনার এত সব আদর যত্ন আমাকে ছাড়া আর কাকে দিবেন? কেন, আমার মেয়ে হলে মেয়েকে দেব। বলেই একগাল হাসল আবৃত। আয়রাও দাঁড়িয়ে তাল দিল। চা চা খেতে আরও কত যে কথা বলল তার হিসেব রাখা বড় দায়। তবে সময়ের মতো সময় গড়িয়ে গেল। আয়রার তখন নিজ চায়ের অর্ধেকটাই শেষ হয়েছে। এর মধ্যেই সে অনুভব করল তার গা কেমন গুলিয়ে আসছে। হুট করেই গরম লাগছে যেন, চোখে অন্ধকার দেখছে। নিজেকে সামলাতে সামলাতেই যখন মনে হলো বমি বমি ভাব হচ্ছে, ঠিক তখনই দ্রুত পায়ে স্থান ত্যাগ করল সে। ব্যাপারটা এত দ্রুত ঘটল যে আবৃতের বুঝেই আসলো না কথার মাঝে কি হলো। তার তারিম কেন এভাবে চলে গেল। কপালে গাঢ় ভাঁজ ফেলে অল্প কিছু সময় স্থির থেকে সেও রুমে ভেতর গেল। আয়রা ওয়াশরুম থেকে বের হলো ঠিক তখনই। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। শরীরের ভারসাম্য ঠিক নেই। এই কখন পড়ে যাবে অবস্থা। পা দুটো অস্বাভাবিক রকম টলছে। আবৃতের চোখে স্পষ্টতই পড়ল সব। অবস্থা বেগতিক বুঝে চটজলদি ওর কাছে গিয়ে আগলে ধরল ওকে। বিছানার দিকে নিতে নিতে আশঙ্কায় চিন্তা মিশ্রিত গলায় অস্থির গলায় প্রশ্ন ছুড়ল, এই দারিন, কি হচ্ছে তোমার? শরীর খারাপ লাগছে? আয়রার হেলদোল নেই। আবৃত ওকে বিছানায় বসিয়ে দিয়ে ঝড়ের বেগে পানি এনে দিল এক গ্লাস। আয়রা দুর্বল হাতে বিনা বাক্যে গ্রহণ করল তা। বেশ কয়েকদিন ধরে নিজ শরীরের অবস্থা নিজেই পরখ করছে সে। মনের সন্দেহটা বুঝি ঠিক হয় এবার। টেস্ট করিয়ে শিওর হওয়া দরকার। সে পানির গ্লাস হাতে ধরে রেখেই মাথা তুলে তাকালো আবৃতের দিকে, যার মুখে এইটুকু ব্যাপারে একরাশ চিন্তা দেখা যাচ্ছে। ভয় পেয়েছে তার এতটুকু অসুস্থতায়। আয়রা ভেবে পায় না তার কপাল নিয়ে। এত ভালো তার কপাল, মাঝে মাঝে সন্দেহ হয়, আশ্চর্য রকমের। আবৃত ওর নির্লিপ্ত তাকানো দেখে বলল, কি, পানিটা কি ধরে রাখার জন্য দিলাম? আয়রার হুঁশ আসে। আবৃতের কথায় গলার কাছটায় শুকনো ঢোক গিলে ভিজায়। সময় নিয়ে স্বাভাবিক অর্থেই বলে ফেলে, আমার প্রেগন্যান্সি কিট লাগবে। মানে? কিংবদন্তি আবৃত। চোখে মুখে বিস্ময়, বুঝেও যেন বুঝল না, শুনেও যেন শুনল না। অবিশ্বাস্য চোখে প্রশ্ন ছুড়ল শুধু। স্পষ্টই শুনেছে আয়রার কথা, তবুও যেন আরেকবার শুনতে চাইল। আয়রা আবৃতের চাহনিতে তৎক্ষণাৎ মাথা নিচু করে আবারও বলল, আমার মনে হচ্ছে আমি কনসিভ করেছি, টেস্ট করা প্রয়োজন একবার। আবৃত যে ঠিক কী উত্তর করবে বুঝে উঠতে পারল না। কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না চেষ্টা করেও। অচিরেই চোখের পলকহীন নড়চড়বিহীন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকল। তবুও আয়রা যেন বুঝে নিল তার মনের ভাব, প্রতিক্রিয়া। উঠে দাঁড়ালো সে আবৃত বরাবর, দুহাত উঁচু করে স্বইচ্ছায় আবৃতের ডুগারে আলতো স্পর্শ করে বিশ্বাস দিয়ে বলল, যা বললাম সত্যি। আবৃত সেই ক্ষণেই সেই মুহূর্তেই আর স্থির থাকতে পারল না। অতি যত্নে লুকায়িত আবেগে জড়িয়ে ধরল আয়রাকে। অনাকাঙ্ক্ষিত খুশিতে, অত্যাধিক আনন্দে চোখ তার চিকচিক করছে। ঠোঁটে প্রাপ্তির হাসি টেনে অগোছালো কিছু শব্দে বলে উঠল, আমি যে কি বলবো, কিভাবে নিজের ভেতরটা প্রকাশ করব ঠিক বুঝে উঠতে পারছি না দারিন। তবুও ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। আমার একটা বাচ্চা আসলে এ জীবন আমার পরিপূর্ণ হবে। বিশ্বাস করো, পূর্ণ হবে আমার ছোট্ট সংসারটা। কথায় কার যে অদ্ভুত অস্থিরতা। শক্তপোক্ত দেহখানা থেকে অদ্ভুত সাড়া পাওয়া যাচ্ছে, যা অতি নিকটে থেকে অনুভব করছে আয়রা। সে আবৃতকে আলতো হাতে জড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিল, পরম যত্নে আদরে। মুখের খুশির আমেজ ধরে বলল, হ্যাঁ, শান্ত হোক,
আবৃত মাথা তুলল তখনই। চলো আমরা একবার হসপিটালে যাই। এখন কি করে? আপনি না কাল বললেন আজ ফিরোজ ভাইয়ারা আসবে, আপু মুদ্দাকে আসবে। ওরা আস্তে আস্তে দুপুর লাগাবে, ততক্ষণ আমরা চলে আসতে পারবো। তুমি চলো, তৈরি হয়ে নাও। তাছাড়া তোমার শরীর এত দুর্বল, এর জন্যই পরামর্শ নেওয়া যাবে। আয়রা এখন সরাসরি হসপিটালে যাওয়ার কথা শুনে আমতা আমতা করলেও আবৃতের জেদের কাছে হার মেনে নিল। অবশেষে রান্নাবান্না ফেলে রেখে তাকে যেতে হলো আবৃতের সঙ্গে। মনটাও এখন খচখচ করতে লাগলো। সত্যি পজিটিভ আসবে তো? মনের সন্দেহ ঠিক হবে তো? সকাল 11টা, শুক্রবারের বন্ধ এবং শীতের সুযোগ নিয়ে ঠিক জমিদারের মতো গভীর ঘুমে মগ্ন ফিরোজ। বুকের কাছটায় যে একটা ছোট্ট বাচ্চা হাত পা ছড়িয়ে কান্না করছে তা পর্যন্ত বোধহয় কানে যাচ্ছে না তার। অথচ বাচ্চাটা কেঁদেই চলেছে লাগাতার। তার কান্নার শব্দে দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো সারা। কোনো রকম হাত মুখ মুছে 7 মাসের ছেলে বাচ্চাকে কোলে তুলল তাড়াহুড়ো করে। থামানোর চেষ্টা করল ঝুঁকিয়ে ঝুঁকিয়ে। মায়ের কোলে চড়ে যখন কান্না থামল সারফানের, তখনই তীক্ষ্ণ দৃষ্টিতে ফিরোজের দিকে তাকালো সারা। দাঁত কটমট করে ছেলের দিকে তাকিয়ে বলল, আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।